নতুন যাত্রার জন্য প্রস্তুত হয়ে গেছি। আপনাদের অনেকেরই অনেকবার অনুরোধ ছিল যে ঢাকা থেকে নোয়াখালী যে রুট আছে সেই রুটে যাতায়াত করার জন্য, তো সেই রুটে যাত্রা করার জন্য প্রস্তুত হয়ে গেছি। আর ঢাকা নোয়াখালীর মাঝে চলাচলকারী এখনও পর্যন্ত একমাত্র আন্তনগর ট্রেন উপকূল এক্সপ্রেস, সেই ট্রেনেই আজকের যাত্রা হবে। তো যাত্রার জন্য আমি চলে এসেছি কমলাপুর রেলওয়ে স্টেশনে। ট্রেনের সময় বাকি এখনও বরাবর আধা ঘন্টা। তো চলুন আমরা স্টেশনে প্রবেশ করি আর উপকূল এক্সপ্রেসে যাত্রা করি, দেখি যাত্রা কেমন আনন্দদায়ক হয়। আজকে মেঘলা দিন, মেঘলা আবহাওয়া, আকাশ একদমই ঘোলাটে। এই আবহাওয়াতেই যাত্রা হবে। ডিসপ্লে বোর্ডে দেখা যাচ্ছে উপকূল এক্সপ্রেস 2 নম্বর প্ল্যাটফর্মে আছে এবং ছেড়ে যাওয়ার সময় বিকেল 3:10। স্টেশনের ভিতরে ঢুকলেই একেবারে সোজাসুজি হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম, কোনো ডানে বামে কোনো দিকে যাওয়া লাগবে না। উপকূল এক্সপ্রেস আগে চলতো ভ্যাকুয়াম রেখে, তারপরে যখন এই যে চাইনিজ কোচ দেয়া হয়, এই চাইনিজ রেকে আমি এখনও পর্যন্ত যাত্রা করি। যদিও এখন যে চাইনিজ রেক দেয়া হয়েছে, এই চাইনিজ রেকের সাথে কয়েকটা আবার ইনকা কোচও জুড়ে দেয়া হয়। তো চলেন দেখি আমার সিট কোন কোচে পড়েছে। এই হচ্ছে উপকূল। এখানে দেখা যাচ্ছে যে অ্যাটেন্ডেন্ট যারা আছে, অ্যাটেন্ডেন্টরা বেশ সুন্দর, তাদের নির্ধারিত যে পোশাক আছে সেই পোশাক পরিধান করে দাঁড়িয়ে আছে। এগুলি চাইনিজ। এই যে নাম্বার কোচ, এইটা হচ্ছে আবার ইনকা। এরকম মাঝে মাঝে একটা দুইটা ইনকা থাকে, তারপর আবার চাইনিজ থাকে। নাম্বার কোচ, এইটাও ইনকা। এখানে ইও আছে, ইও আবার ইনকা। মানে ঢাকা থেকে ছাড়ার সময় ক খ গ ঘ সামনে থেকে পিছনে পর্যায়ক্রমে সাজানো থাকে। এরপরে হচ্ছে ঝ নাম্বার কোচটাও চাইনিজ। আমি হিসাব কিতাব করে 6 নাম্বার কোচের টিকিট করেছিলাম, 6 নাম্বার ইনকাই পড়েছে। আমার ইচ্ছা ছিল ইনকাতে যাতায়াত করার। এরপরে নাম্বার যেটি আছে সেটিও হচ্ছে চাইনিজ, এবং এর পরে এগুলো হচ্ছে তাপানুকুল চেয়ার। কোনো কারণে হবে, বৃষ্টির কারণে না কি কারণে জানি না, পুরো কোচের মধ্যে পানি পড়ে অবস্থা খারাপ। এই হচ্ছে চাইনিজ এসি চেয়ার কোচ, আর এটা হচ্ছে একদম মাঝখানের সিট। এসি চেয়ারের সুবিধা এখানে একটাই, সেটা হচ্ছে এই যে ডাইনিং ট্রে থাকে, তবে সবগুলা সিটে ডাইনিং ট্রে নাই, যেমন এই যে এইটাতে। এখানেও এগুলো তাপানুকুল চেয়ার, এই সবগুলাই চাইনিজ কোচ। লোকোমোটিভ এখনও কাপলিং করা হয়নি, লোকোমোটিভ আমাদের ট্রেনের সাথে যুক্ত হবে 3017। ইঞ্জিন গরম হচ্ছে। ব্রহ্মপুত্র এক্সপ্রেসের রেক নিয়ে যাওয়া হচ্ছে ওয়াশপিটে। আমাদের লোকোমোটিভের এলএম সাহেবকে জিজ্ঞাসা করলাম যে কেবিনে এয়ার কন্ডিশন কাজ করে কিনা। কোনো কাজ করে না। প্রথম কয়েকদিন কাজ করেছিল, তারপরে আর কাজ করেনি, অকেজো হয়ে গেছে। ইতিমধ্যে আমাদের ট্রেনে প্রচুর যাত্রী সমাগম ঘটে গেছে। আমি যখন স্টেশনে প্রবেশ করি তখন কিন্তু অনেকটা ফাঁকা ফাঁকাই ছিল। এখন মানে কিছু কিছু কোচে দেখলাম দাঁড়ানো যাত্রীতে ভরে গেছে, মানে ঢোকাই যাচ্ছে না। সবগুলো কোচে আয়না সমেত বেসিন আছে এবং বেসিনে পানিও আছে।
এখানে যতগুলো কোচ আছে প্রায় সবগুলো কোচেই এই যে 1, 2 যে নাম্বারগুলো, অর্থাৎ প্রথম অর্ধেক যে নাম্বারগুলো সেগুলো হচ্ছে উল্টা, আর 59, 60 অর্থাৎ পিছনের দিকের যে নাম্বারগুলো সেগুলো হচ্ছে সোজা, মানে নোয়াখালীমুখী। এই হচ্ছে আমার সিট, হচ্ছে 60 নম্বর। যাত্রী চাপ যেহেতু আছে, কি আর করার, বাহিরে থাকাটা নিরাপদ না। প্রায় সবগুলা দরজায় লাগানো, আমার কোচের 2 পাশের 2 দরজায় লাগিয়ে দিয়েছে। যাত্রী অনেক আছে তো, অনেক যাত্রী এসে উঠে যাচ্ছে, এই জন্যই দরজা আটকে দিচ্ছে। ট্রেন ছাড়ার সময় বাকি 2 মিনিট। এই পাশে হচ্ছে কমলাপুর রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। এই ইনকা সিটগুলো আমার কাছে কিছুটা আরামদায়ক মনে হচ্ছে, মানে ব্রড গেজের ইনকা কোচের সিটগুলো যেরকম বেশ একটু বড় সড়ো হয়, এইরকম কিছুটা ওই ধরনের লাগছে, জানি না কি জন্য। তবে কিছু কিছু সিটে সিট কভারগুলো পাল্টানো হয়েছে, নতুন করে সিট কভার লাগানো হয়েছে। ঘড়িতে সময় ঠিক বরাবর 3টা 10 মিনিটেই আমাদের ট্রেন কুলের সমীপে উপকূল এক্সপ্রেস ছেড়ে দিল ঢাকা থেকে। উপকূল এক্সপ্রেস, যা ট্রেন নম্বর 712 বাংলাদেশ রেলওয়ের অধীনে পরিচালিত রাজধানী ঢাকা থেকে নোয়াখালীর মাঝে যাতায়াতকারী একটি আন্তনগর মিটার গেজ ট্রেন। এই ট্রেনটিকে দ্বিতীয় আন্তনগর মিটার গেজ ট্রেনও বলা হয়, কারণ এটি 17 জানুয়ারি 1986 সালে উদ্বোধন করা হয়। স্টেশন আমাদের ট্রেন কিন্তু দুর্দান্ত গতি নিয়ে ছুটে চলছে। চলে আসলাম ঢাকা বিমানবন্দর স্টেশনে। এটাই হচ্ছে আমাদের ট্রেনের প্রথম যাত্রা বিরতি স্টেশন। এই ট্রেনের কিন্তু অনেক যাত্রা বিরতি স্টেশন আছে। ট্রেনে কিন্তু আস্তে আস্তে প্রচুর যাত্রী সমাগম ঘটেছে। আসলে বিমানবন্দর স্টেশনে আমি নামবো ভেবেছিলাম, কিন্তু নামার মতো এখন কোনো পরিস্থিতি নাই, নামলে হয়তো উঠতেই পারবো না, এমন অবস্থা তৈরি হয়েছে। 40 বেজে গেছে, মানে 3টা 40 বেজে গেছে, তারপরও ট্রেন ছাড়তে পারছে না। আসলে প্রচুর যাত্রী আছে জন্য সম্ভবত গার্ড সাহেব সিগন্যাল দিচ্ছেন না। প্রথমত গরম, দ্বিতীয়ত অতিরিক্ত যাত্রী চাপ, এর মধ্যেই যাত্রা একেবারে আলো কমে গেছে, আলো দেয়া লাগছে, মানে দিনের বেলার গাড়ি, ভিতরে আলো জ্বালিয়ে জ্বালিয়ে তারপরও অন্ধকার হয়ে যাচ্ছে। অবশেষে 3:45টার সময় হুইসেল বাজলো এবং আমাদের ট্রেন বিমানবন্দর থেকে ছেড়ে দিল। এরপর আমরা নরসিংদীতে গিয়ে থামবো। দেখা যাক নরসিংদী গেলে যদি একটু যাত্রী চাপ কমে। এই ট্রেনটি যাত্রাপথে কিশোরগঞ্জ, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, গাজীপুর ও ঢাকা জেলাকে সংযুক্ত করে। চলে আসলাম টঙ্গী জাংশন। এখন আমরা টঙ্গী জাংশন থেকে আমাদের লাইন ভাগ হয়ে যাচ্ছে। এবার যেতে হবে টঙ্গী, ভৈরব, আখাউড়া রেলপথ ধরে আখাউড়া পর্যন্ত, তারপর আখাউড়া থেকে আখাউড়া, লাকসাম, চট্টগ্রাম রেলপথ ধরে যাত্রা হবে এবং তারপর লাকসাম থেকে নাথের পেটুয়া হয়ে নোয়াখালী পর্যন্ত লাকসাম নোয়াখালী লাইন ধরে আমাদের যাত্রা হবে। টঙ্গী জাংশন থেকে বাম দিকে যে লাইনটি, সেই লাইনটি চলে গেল জয়দেবপুর জাংশনের দিকে।
উপকূল এক্সপ্রেসের বিরতি স্টেশনগুলো হচ্ছে ঢাকা বিমানবন্দর, নরসিংদী, ভৈরববাজার জাংশন, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া জাংশন, কসবা, কুমিল্লা, লাকসাম জাংশন, নাথের পেটুয়া, সোনাইমুড়ি, বজরা, চৌমোহনী, মাইজদিকোট এবং সর্বশেষ নোয়াখালী স্টেশন। সর্বমোট যাত্রার সময় 5.5 ঘন্টা। এই ট্রেনটি সপ্তাহে মঙ্গলবার বন্ধ থাকে। ঢাকা থেকে নোয়াখালী পর্যন্ত উপকূল এক্সপ্রেস ট্রেনের ভাড়া নন এসি শোভন চেয়ারে 315 টাকা, স্নিগ্ধা বা এসি চেয়ার শ্রেণীতে 598 টাকা। উল্লেখ্য যে অনলাইনে টিকিট করলে 20 টাকা অনলাইন চার্জ হিসেবে প্রদান করতে হবে। আমাদের ট্রেন কিন্তু বেশ ভালোই গতিবেগ নিয়ে চলছে। এখন 70 কিলোমিটারের উপরে, মানে 70-80 এর মাঝেই কিন্তু আমাদের ট্রেন থাকছে। হ্যালো, বিজ্ঞপ্তি দিচ্ছে কিন্তু আস্তে আস্তে শোনা যাচ্ছে। নরসিংদী স্টেশনে আমরা চলে এসেছি। চলে আসলাম নরসিংদী স্টেশন। লটকনের দেশ নরসিংদী। অবস্থা দেখে বুঝতেই পারছেন, স্টেশনে নেমে দেখবো যে উপায় নাই। আমি আমার সিটেই ঠিক মতো বসতে পারছি না। আমার সিটের পিছনে একজন মানুষ এসে যে বসে আছে, এই হচ্ছে অবস্থা। মানে শ্বাস নিতে পারছি না। শ্বাস নেওয়ার জন্যই বাইরে হা করে করে শ্বাস নেওয়া লাগে অবস্থা। এবং এরকম পরিস্থিতিতে বিশেষ করে যদি বাচ্চা কাচ্চা থাকে, শিশুদের কিন্তু কষ্টটা বেশি হয়। নেমে দেখলাম নরসিংদীতে। এই নরসিংদী থেকে কিন্তু একটা লাইন অনেক আগে ছিল। এই লাইনটা হচ্ছে নারায়ণগঞ্জ পর্যন্ত যেত। এটা নিয়ে আমি আগে কোনো একটা ভিডিওতে বলেছিলাম। তবে এখন সেই লাইনের উপর দিয়ে রাস্তা হয়ে গেছে। লটকনের দেশে লটকন দেখা যাচ্ছে না, তবে আর কিছুদিন পরেই দেখা যাবে লটকন। যা হোক, এই বিকাল 4:30টার সময় আমাদের ট্রেন নরসিংদী থেকে ছেড়ে দিল। এরপর আমরা ভৈরব বাজার গিয়ে বিরতি নেব। আসলাম ভৈরব বাজার জংশন। ওইদিকে দেখা যাচ্ছে লাইন এসে যুক্ত হচ্ছে ওই দিক থেকে, অর্থাৎ ময়মনসিংহ থেকে লাইন এসে ভৈরব বাজার জংশনে যুক্ত হচ্ছে বাম দিক থেকে। হকারদের হাঁকডাক আর স্টেশন ভর্তি ফলের দোকান। আজকে ট্রেনের ছাদেও অনেক লোক আছে। ঘড়িতে সময় বিকেল 5:05 আমাদের ট্রেন ভৈরব বাজার জাংশন থেকে ছেড়ে দিল। এরপর আমাদের বিরতি হবে আশুগঞ্জ স্টেশনে। আশুগঞ্জ হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে, আর এই ভৈরব বাজার জাংশন কিশোরগঞ্জ জেলার মধ্যে। এই দুই স্টেশনের মাঝেই আছে ভৈরব রেল সেতু।
চলে আসলাম আশুগঞ্জ স্টেশনে। অন্যান্য সময় এই আশুগঞ্জের উপর দিয়ে শুধু চলে যাই, কিন্তু আজকে আশুগঞ্জ স্টেশনে আমাদের ট্রেনের যাত্রা বিরতি হবে। আশুগঞ্জে দেখা যাচ্ছে যাত্রী সমাগম প্রচুর, অনেক যাত্রী উঠছে, মানে এখানে নামার যাত্রীর থেকে ওঠার যাত্রী বেশি। আর ভিতরে যেরকম অবস্থা, এই স্টেশনে নামা আর সম্ভব হচ্ছে না। সবচেয়ে বেশি সমস্যা হয় কিন্তু এই দরজার কাছে, মানে দরজার কাছে এখান থেকে মানুষ বেশি থাকে। এই যে এই হচ্ছে অবস্থা, সিটে বসেই এই অবস্থা। তো নিচে নামলে তখন উঠতে গিয়ে দেখা যাচ্ছে যে একটা বিশাল হয়রানির শিকার হতে হয়। চলে আসলাম ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে। এই হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া স্টেশন। ব্রাহ্মণবাড়িয়া স্টেশনেও যাত্রীর চাপ অনেক। ব্রাহ্মণবাড়িয়া স্টেশনের প্ল্যাটফর্ম কিন্তু বেশ উঁচু। লাইন ক্লিয়ার দিয়ে দিয়েছে এবং হুইসেলও দিয়ে দিয়েছে। ঘড়িতে সময় 5টা 38। জাংশন কেদিন এবং এখান থেকেই সিলেটের লাইন আমাদের সাথে থেকে ভাগ হয়ে যাচ্ছে। তিতাস নদী, সিলেটের লাইন চলে গেল ওইদিকে, আর আমরা ডান দিকে বেঁকে যাচ্ছি আখাউড়া চট্টগ্রাম রেলপথ ধরে। আমরা চলে আসলাম আখাউড়া জাংশন স্টেশনে। এই প্ল্যাটফর্মটা কিন্তু উঁচু না, নামতে কিন্তু কষ্টই হয়। আখাউড়া থেকে চট্টগ্রাম পর্যন্ত যে লাইন, চট্টগ্রাম আখাউড়া রেলপথ, আসলে এই লাইন তৈরি করে হচ্ছে আসাম বেঙ্গল রেলওয়ে। ও একজন ছোট্ট বন্ধুর সাথে দেখা হয়েছিল, তার সাথে একটু খুনসুটি হলো। তো যাই হোক, আসাম বেঙ্গল রেলওয়ের কথা মনে হলেই যে কথা মনে হয় যে এই লাইন তৈরির কথা কিন্তু 1880 সালের পর থেকেই কিন্তু হয়।
তো এর মাঝেই ঢাকার সাথে রেল যোগাযোগ চালু হয় বাহাদুরাবাদ ঘাটের ময়মনসিংহ হয়ে। আর এই লাইন তৈরি হতে হতে প্রায় 1895 সাল হয়ে যায়। 1895 সালে যাওয়ার পরে চট্টগ্রাম থেকে লাকসাম হয়ে কুমিল্লা পর্যন্ত রেলপথ নির্মাণ হয়। পরবর্তীতে এই আখাউড়া পর্যন্ত আসে এবং এরপরে কুলাউড়া বদরপুর অর্থাৎ সিলেটের দিকে যে লাইন সেই লাইনটি চলে যায়। আমাদের বিরতি হবে কসবাতে। আফসোসের কোনো কারণ নেই, এমন কোনো স্টেশন পাবেন না যে বিরতি হবে না। কসবাতেও হবে, এর আগে আশুগঞ্জ যেমন হয়েছে, সামনে আরও অনেক স্টেশন আছে। আখাউড়া জাংশন থেকে আমাদের ট্রেন তো বিদায় হতেই চায় না, অনেকক্ষণ পরে ছাড়লো, প্রায় 10 মিনিট পরে। তারপরেও দেখা যাচ্ছে যে মনে হয় চেন টানলো বা কিছু হলো, হঠাৎ করে থেমে গেল, তারপরও আবার ডুক 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 করে যাচ্ছে। আখাউড়া জাংশন পার হবার পর আমরা কিন্তু ভারতীয় সীমান্ত ঘেঁষে যাত্রা করব। আমি আপনাদের এর আগেও দেখিয়েছি, আজকেও দেখা গেলে দেখাবো কতটুকু সীমান্তের কাজ দিয়ে আমাদের রেল লাইনটি চলে গেছে। সাগর পাশের লাইনটি চলে গেছে আগরতলায়। নিরাপত্তার খাতিরে কেবলমাত্র চলাচলের সময় প্ল্যাটফর্ম অথবা অপার্কের ব্যবহার করুন। কসবা স্টেশনে প্ল্যাটফর্ম উঁচু করা হয়েছে। আর কসবা হচ্ছে এই ব্রাহ্মণবাড়িয়ার মধ্যেই সীমান্তবর্তী একটা স্টেশন। আমি কিন্তু এই কসবাতে এসেছিলাম, মানে এখানে একটা বর্ডার হাট বসতো, বর্ডার হাট কসবা, বিখ্যাত বর্ডার হাট। সেই ভিডিওটা দেখিয়েছিলাম। আপনারা যদি আমার আগের সেই ভিডিওটা দেখে থাকেন তাহলে হয়তো মনে পড়বে। সেই কসবা বর্ডার হাট কিন্তু এখান থেকে খুব কাছেই, অর্থাৎ বুঝতেই পারছেন বর্ডারও খুব কাছেই। মানে এখান থেকে একদম আপনি হেঁটেই ভারতীয় সীমান্তে যেতে পারবেন। এবং আর কিছু দূর পরে বাম পাশে খুব অল্প কিছু দূর পরেই দেখা যায় ভারতীয় সীমানা। সন্ধ্যা 6:30, এখন আমাদের ট্রেন ছাড়লো কসবা থেকে। কসবাতে খুব বেশি সময় আমাদের ট্রেন বিরতি দেয়নি, 3 মিনিটের মতো দাঁড়িয়েছিল। কসবা পার হলাম, আমাদের ট্রেনের বিলম্ব এখন প্রায় 25-26 মিনিটের মতো। কসবা পার হওয়ার পরেই কিছু ভাইজানেরা টাটা বাই বাই দিল। কারা জানেন? সীমান্তের অতন্দ্র প্রহরী। যারা সীমান্ত এলাকায় থাকেন তারা কিন্তু জানেন এই সীমান্তের অতন্দ্র প্রহরী এরা কিন্তু আসলে ঘুমায় না, বিডিআর কখনো ঘুমায় না, মানে বিজিবি, বর্ডার গার্ডস বাংলাদেশ। চলে আসলাম কুমিল্লা স্টেশনে।
এর আগে কয়েকবার এই কুমিল্লা স্টেশনে নামা হয়নি। একবার এটা কিন্তু অনেক দর্শকই আমাকে জানিয়েছে কুমিল্লা স্টেশন কেন দেখাইলেন না। একবার তো দিয়েছিলাম পাকা ঘুম, আর একবার বাথরুমে ছিলাম, এই জন্য কুমিল্লা স্টেশনে নামতে পারিনি। যাই হোক, আজকে কুমিল্লাতে নামলাম। কুমিল্লা স্টেশন বেশ সরগরম, অনেক মানুষ আছে, অনেক যাত্রী আছে। আর এই ট্রেনের নাম উপকূল আমার কাছে মনে হচ্ছে এই জন্যই, নোয়াখালীর কাছে উপকূল আছে, এই জন্যই উপকূল। তবে উপকূল বলতে গেলে বাংলাদেশের অধিকাংশ জেলার সাথেই উপকূল আছে, কারণ নদী তো আছেই, প্রতিটা জেলাতেই ছোট বড় কিছু না কিছু নদী আছে। আসাম বেঙ্গল রেলওয়ের দ্বারা গঠিত যে লাইন, সেই লাইনেই কিন্তু আমরা এখন যাত্রা করছি। আর আসাম বেঙ্গল রেলওয়ের পরিপূর্ণ একটা ধারণা কিভাবে তারা রেলওয়ের কাজ শুরু করে, কিভাবে করে, এই বিষয়ে বিস্তারিত থাকবে আমি যেদিন চট্টগ্রাম থেকে সিলেট যাব, মানে আসাম বেঙ্গল রেলওয়ে লাইন ধরে যাব, সেই দিন থাকবে। ঘড়িতে সময় সন্ধ্যা 7:05, আমাদের ট্রেন ছাড়লো কুমিল্লা স্টেশন থেকে। এরপরে আমরা লাকসাম স্টেশনে বিরতি নেব এবং লাকসাম স্টেশনের পরেই, অর্থাৎ লাকসাম জাংশন থেকে আমাদের নোয়াখালীর যে আসল লাইন, সেই লাইন কিন্তু ভাগ হয়ে যাবে। কুমিল্লা আসার পর আমাদের ট্রেনে যাত্রীর চাপ কিছুটা কমেছে। কুমিল্লা পার হচ্ছে, তাই রসমালাই চলে আসছে, যেরকম আটার গোল্লা পাওয়া যায় নাটোরে, খেয়ে নিলাম রসমালাই। তো যাই হোক, মোটামুটি একেবারে খারাপ না। আমরা চলে আসলাম লাকসাম জাংশনে। চলে আসলাম লাকসাম জাংশন। লাকসাম জাংশন কিন্তু সেই আসাম বেঙ্গল রেলওয়ে সময় থেকেই অনেক গুরুত্বপূর্ণ জাংশন স্টেশন ছিল, কারণ এখান থেকে চারদিকে লাইন গেছে, চট্টগ্রাম, এদিকে আখাউড়া, আর ডান দিকে গেছে চাঁদপুর এবং নোয়াখালী। আর নোয়াখালীর যে লাইনটি তৈরি হয়, এই লাইনটি তৈরি হয় নোয়াখালী লাকসাম রেলওয়ে কোম্পানি তৈরি করে। তবে পরিকল্পনা ছিল মূলত আসাম বেঙ্গল রেলওয়ে কোম্পানির। তো এটা বিষয়টা আমি পুরোপুরি বুঝে উঠতে পারি না যে তারা আসাম বেঙ্গল রেলওয়ে কোম্পানি অন্য আর একটা বেসরকারি কোম্পানিকে দিয়ে লাইনটা তৈরি করে 1903 সালে। পরে 1905 সালে এটা সরকার কিনে নেয়। সরকার কিনে নিয়ে আবার 1906 সালে এটা আসাম বেঙ্গল রেলওয়ের কাছে হস্তান্তর করে, মানে তাকে আবার দিয়ে দেয়। যাই হোক, ব্রিটিশদের বুদ্ধি, ব্রিটিশ বুদ্ধি বলে কথা। সন্ধ্যা 7:33 আমাদের ট্রেন লাকসাম জাংশন থেকে ছেড়ে দিল। আমাদের এর পরবর্তী গন্তব্য স্টেশন নেথারপেটুয়া। আর এই লাকসাম থেকেই আমাদের লাইন কিন্তু বিভাজন হয়ে যাবে। চট্টগ্রামের লাইন চলে গেল বামে, আমরা চলে যাচ্ছি নোয়াখালীর দিকে। ট্রেনের যাত্রী অনেকটাই কমে গেছে লাকসাম জাংশন আসার পরে। চলে আসলাম নাথেরপেটুয়া স্টেশনে। এই হচ্ছে নাথেরপেটুয়া স্টেশন। তবে স্টেশন একদম অন্ধকার, সম্ভবত এখানে কোনো বাতিও দেয়া নেই। সামনে বিদ্যুৎ চলে যাওয়ারও একটা সম্ভাবনা আছে, সামনে দেখে যা মনে হচ্ছে। টিকিট কাউন্টার, ঘর, ওদিকেও তেমন কোনো বাতি নেই। আর এই নাথেরপেটুয়া মানে কিন্তু আমরা নোয়াখালীতে যে প্রবেশ করে গেছি তা কিন্তু না, এখনও কিন্তু আমরা কুমিল্লার মধ্যেই আছি। কুমিল্লা শেষ হতে এখনও বেশ কিছু দূরত্ব বাকি আছে, তারপর থেকে নোয়াখালী জেলার সীমান্ত শুরু হবে। হুইসেল দিয়ে দিল এবং ট্রেন ছেড়ে দিল। এইদিকে দেখা যাচ্ছে নাথেরপেটুয়া বাজার। চলে আসলাম সোনাইমুড়ি স্টেশনে। এবং এই সোনাইমুড়ি স্টেশন কিন্তু নোয়াখালী জেলার মধ্যে পড়েছে, অর্থাৎ আমরা নোয়াখালী জেলায় প্রবেশ করে গেছি।
সোনাইমুড়ি স্টেশনটা কিন্তু বেশ বড় এবং প্ল্যাটফর্মও উঁচু। এটা আসলে পরবর্তীতে উঁচু করা হয়েছে, এটা দেখলেই বোঝা যায়, কারণ এই যে এখানে যে ভবন আছে এই ভবনটাই নিচু প্ল্যাটফর্মের থেকে, তার মানে প্ল্যাটফর্মকে পরে উঁচু করা হয়েছে। লাকসাম থেকে নোয়াখালী পর্যন্ত যতগুলো স্টেশন এই সবগুলোই কিন্তু 1903 সালে খুলে দেওয়া হয় বা নির্মাণ কাজ শেষ হয়। সোনাইমুড়ি থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল। চলে আসলাম বজরা স্টেশন। এই হলো বজরা স্টেশন। বজরা স্টেশনেও বাতি নেই, মাত্র দুটো বাতি আছে এই মসজিদের। এদিককার স্টেশনগুলো সবই প্রায় অন্ধকার অন্ধকার। বজরা থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল। চলে আসলাম চৌমোহনী স্টেশনে। চৌমোহনী চৌমোহনী স্টেশনের প্ল্যাটফর্ম কিন্তু নিচু প্ল্যাটফর্ম, মনে হচ্ছে এক দফা হয়তো 10-15 বছর আগে উঁচু করা হয়েছিল। এই হচ্ছে এই ট্রেনের চাইনিজ কোচগুলো। তখন অতিরিক্ত ভিড় থাকার জন্য চাইনিজ কোচে প্রবেশই করা যায়নি। চৌমোহনী থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল। এরপরে আমাদের ট্রেনের সর্বশেষ বিরতি স্টেশন হচ্ছে মাইজদি কোট, আর মাইজদি কোটের পরে সর্বশেষ গন্তব্য স্টেশন নোয়াখালী। চলে আসলাম মাইজদি কোট। মাইজদি কোটে তাও কিছুটা আলো আছে। এই মাইজদি কোট হচ্ছে মূলত নোয়াখালীর শহর এলাকা। নোয়াখালী স্টেশন মাইজদি কোট থেকে কিছুটা দূরে। এখন ঘড়িতে সময় 9:15। 9:15টার সময় আমাদের ট্রেন হুইসেল দিয়ে দিল। বুঝলাম না নোয়াখালীতে কি হইল, ইলেকট্রিসিটি নাই কোথাও, সব জায়গায় ইলেকট্রিসিটি কম, মানে বিদ্যুৎ নাই বেশিরভাগ জায়গায়, এই জায়গায় কিছুটা আছে। চলে আসলাম উপকূল এক্সপ্রেসের সর্বশেষ স্টেশন নোয়াখালী। আমার যাত্রা ফুরলো এবং অবশ্যই ধন্যবাদ বাংলাদেশ রেলওয়ে এবং উপকূল এক্সপ্রেস। তবে এটা বলা বাহুল্য যে এই রুটে আরও একটি ট্রেনের কমপক্ষে দরকার আছে, এবং তার থেকেও বড় কথা হলো আমি যেটা সবসময় বলি, লোকাল ট্রেনের দরকার। ছোট ছোট বিভিন্ন যে সেকশন আছে, যেমন এই যে লাকসাম নোয়াখালী সেকশন, এই সেকশনে সারাদিন একটা লোকাল ট্রেন যাতায়াত করবে, এরকম দরকার। তাহলে যাত্রী চাপে আন্তনগরে কমে এবং বিরতি স্টেশন কমানো যায়। এই নোয়াখালী স্টেশনই কিন্তু সোনাপুর 0 পয়েন্ট। ঘড়িতে সময় রাত 9টা বাজার অল্প কিছু সময় আগে আমরা এসে পৌঁছালাম, মানে 9টা বাজার 5 মিনিট মতো আগে।